Yeah, assalamu alaikum. Welcome everyone to the consumer behavior class. We're going to start the fourth part of chapter 1. আমাদের এই চ্যাপ্টারের এই পার্টের অংশ হচ্ছে মেজার্স অফ কাস্টমার রিটেনশন আর কনজিউমার বিহেভিয়ার আর ইন্টার রিলেটেড এই বিষয়ক আলোচনা। আমরা শুরু করছি মেজার্স অফ কাস্টমার রিটেনশন এখান থেকে। মেজার্স মানে তোমরা বুঝতে পারছি পরিমাপক। কাস্টমার রিটেনশন মানে কাস্টমারদেরকে ধরে রাখা আমরা পরিমাপ করব কি করে, যে কাস্টমার আমাদের সাথেই আছে এটা কি করে বুঝবো, সেই সংক্রান্ত আলোচনা আমরা এখন দেখব। আমরা বলছি যে কাস্টমাররা আমাদের সাথেই আছে এটা বোঝার জন্য আমরা চারটা অ্যানালাইসিস করতে পারি। চারটা না, তিনটা অ্যানালাইসিস করতে পারি। নাম্বার 1 হচ্ছে কাস্টমার ভ্যালুয়েশন, নাম্বার 2 হচ্ছে রিটেনশন রেট, এবং নাম্বার 3 হচ্ছে অ্যানালাইজিং ডিফেকশনস। কাস্টমার ভ্যালুয়েশন মানে হচ্ছে value customers and categorize them according to their financial and strategic worth so that the company can decide where to invest for deeper relationships and determine which relationships should be served differently or even terminated. মানে আমরা কাস্টমারদের মধ্যে ভ্যালুয়েবল কাস্টমার কারা আর কম ভ্যালুয়েবল কাস্টমার কারা সেগুলোকে ক্যাটাগরাইজ করে এরপরে কার প্রতি বেশি জোর দিতে হবে আর কাকে কম জোর দিলেও হবে সেইটা আমরা কর্তব্যটা নির্ধারণ করে ফেলবো। এবং কিছু কিছু কাস্টমারদেরকে আমরা ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবো, যে আপনি মানে আমি আপনার জন্য সর্বোচ্চ এতটুকু দিতে পারবো, এটা পেলে থাকতে পারেন, না হলে আপনি চলে গেলে আমাদের সমস্যা নেই। তো এইভাবে করে আমরা প্রায়োরিটি বেস সিলেক্ট করব এবং চলে গেলে কারা যাচ্ছে আমরা সেটা দেখবো, যে আমাদের যাদেরকে টার্গেট করে রেখেছি তারা যাচ্ছে নাকি যাদেরকে আমরা ছেড়ে দিয়েছি তারা যাচ্ছে। তো এটা হলো কাস্টমার ভ্যালুয়েশন নম্বর 1। নাম্বার 2 হচ্ছে রিটেনশন রেটস। রিটেনশন রেট হচ্ছে যে কাস্টমারদের মধ্যে কত পার্সেন্ট আছে আমাদের সাথে, যারা পুরাতন কাস্টমার তাদের মধ্যে কত পার্সেন্ট আমাদের সাথে রয়ে যাচ্ছে। যদি আমরা 80 থেকে 90% দেখি যে তারা আমাদের সাথে থাকছেন, বোঝা যায় যে মোটামুটি কাস্টমার আমাদের টার্গেট অনুযায়ী কাস্টমার আমাদের সাথেই আছে। 10% 20% ঝরে যাবে, এটা স্বাভাবিক নিয়ম। তো 80 থেকে 90% যদি আমাদের সাথে থাকে তাহলে বুঝবো যে তারা আছে আমাদের সাথে। এখন আমরা কি করে বুঝবো যে পুরাতন কাস্টমাররাই আমাদের সাথে আছে কিনা? এটা আপনার ডাটাবেস অ্যানালাইসিস করলে তারপরে বুঝতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি কোনো ইউটিউব চ্যানেলের মালিক হন অথবা কোনো ফেসবুক পেজের মালিক হন বা পরিচালক হন, তো তখন আপনার জন্য যে বিষয়টা থাকবে যে গুগল অ্যানালাইটিক্স অথবা ইউটিউবের যে অ্যানালিটিক্স যে পেজটা আছে ওখানে আপনাকে বিস্তারিত দেখাবে যে যদি আপনার 10 লাখ ভিউ হয় তার মধ্যে রিপিট ভিউয়ার কত আর ইউনিক ভিউয়ার কত। ইউনিক মানে নতুন এসছে, আর রিপিট হচ্ছে এত পার্সেন্ট এসছে। তো এগুলো ওয়েবসাইটেও এরকম অ্যানালিটিক্স এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে পুরাতনরা কতটুকু এসছে আর নতুন কতজন এসছে। এটার মাধ্যমে আপনি একটা আইডিয়া পেতে পারেন। যদি আপনি আগোরা অথবা আপনার স্বপ্ন এই জাতীয় শপিং মলগুলোর আপনি পরিচালনা থাকেন, তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন বিশেষ করে যে সমস্ত কাস্টমাররা মেম্বারশিপ কার্ড করেছে, তো সেই কাস্টমাররা প্রতি মাসে কত পার্সেন্ট ফিরে আসছে, এটা আপনার ওখানে কম্পিউটার রেকর্ড থাকে। এখান থেকে আপনি একটা আইডিয়া পেতে পারেন। তো এখানে একটা জিনিস দেখেন, রিটেনশন রেটস এর নিচে একটা কথা বলা আছে যে ডাবলিং অফ দ্য এভারেজ লাইফ অফ এ কাস্টমার রিলেশনশিপ ফ্রম 5 to 10 ইয়ার্স। মানে সাধারণত 5 থেকে 10 বছর কাস্টমাররা আমরা ধরে নিতে পারি যে এরা থাকে। যদি আপনি ভালো মতো যত্ন নেন তাহলে রিপিট কাস্টমাররা 5 থেকে 10 বছর থাকবে, এরপরে হয়তো তার নিড চেঞ্জ হয়ে যাবে, এই জাতীয় প্রোডাক্ট তার আর লাগে না, এরকম হয়। লাস্ট হচ্ছে অ্যানালাইজিং ডিফেকশন। ডিফেকশন মানে ঝরে যাওয়া। তো আপনি ঝরে যাওয়াদেরকে অ্যানালাইসিস করবেন যে কারা ঝরে যাচ্ছে, যাদের প্রয়োজন শেষ হয়ে গেছে তারা, নাকি যাদের সুযোগ ছিল
সেকেন্ড টাইম কেনার তাদের প্রয়োজন আছে, বাট তারপরও তারা আমাদের সাথে নেই, তারা নিশ্চয়ই অন্য কোনো প্রোডাক্ট কিনেছে, অন্য কোনো ব্র্যান্ড কিনেছে। এই জিনিসটা হলে আপনার জন্য এটা একটা রিস্কি বিষয়। তো এটাও আপনি অ্যানালিসিস করবেন, অ্যানালাইজিং ডিফেকশনস, আমরা এই পয়েন্টে এই কাজটা করব। তো কাস্টমার রিটেনশন মেজার করার 3টা টুল আমরা আলোচনা করলাম। নম্বর 1 হচ্ছে কাস্টমার ভ্যালুয়েশন, নম্বর 2 রিটেনশন রেটস, এবং নম্বর 3 অ্যানালাইজিং ডিফেকশনস। এনি কোশ্চেন প্লিজ? তো আমাদের পরের পয়েন্টটা হচ্ছে ইন্টারনাল মার্কেটিং। ইন্টারনাল মার্কেটিং মানে হচ্ছে ভেতরে মার্কেটিং করতে হবে, মানে এমপ্লয়ীদের মাঝে মার্কেটিং করতে হবে। এমপ্লয়ীদের মাঝে মার্কেটিং বলতে কি বোঝায়? মানে হচ্ছে যে এমপ্লয়ীদের চাওয়া, এমপ্লয়ীদের স্যাটিসফ্যাকশন, এমপ্লয়ীদের প্রয়োজনগুলোকে অ্যানালাইসিস করা, যে তারা কি ফিল করছে, কিভাবে করলে তাদের কাজটা সহজ হয়, আর কি দিলে তারা মোটিভেটেড হয়, এইগুলো আপনার অ্যানালাইসিস করতে হবে। তো এমপ্লয়িরা যদি সন্তুষ্ট থাকে, এমপ্লয়িরা যদি তাদের মানে পছন্দ মতো ভাবে কাজ পায়, তখন তারা কিন্তু আপনার জন্য কাস্টমারদের পেছনে কাজ করতে পারবে। তো এখানে বলা হচ্ছে ইন্টারনাল মার্কেটিং কনসিস্টস অফ মার্কেটিং দ্য অর্গানাইজেশন টু ইটস পার্সোনাল। পার্সোনাল মানে তো আমরা জানি কর্মচারী বা কর্মকর্তা, তাদের পেছনে মার্কেটিং করবেন এভাবে যে তাদের সন্তুষ্টি এটা নির্ধারণ করা, তাদের অসন্তুষ্টিটা দূর করা। যেমন আপনি প্রোডাক্টের দাম নির্ধারণ করেছেন 59 টাকা, তো ভালো, এখন 59 টাকা বিক্রি করতে গিয়ে এমপ্লয়িরা যে পরিমাণ গালাগালি শুনতেছে কাস্টমারদের, কারণ এমপ্লয়ীদের কাছে খুচরা থাকে না, অথবা কাস্টমাররা গালাগালি করে না, কিন্তু এমপ্লয়ীদের এই খুচরা টাকা জোগাড় করতে প্রতিদিন এই ব্যাংকে যেতে হচ্ছে, অথবা খুচরা টাকা কাদের কাছে আছে সেখান থেকে সংগ্রহ করতে হচ্ছে, কাস্টমারদেরকে এক একজনের পেছনে তাদের বাড়তি সময় দিতে হচ্ছে ওই খুচরা টাকা মিলানোর জন্য, তাদেরকে মনে রাখতে কষ্ট হচ্ছে, হিসাব করতে কষ্ট হচ্ছে। কিন্তু আপনি যদি দাম রাখেন 70 টাকা, তখন এমপ্লয়ীদের ম্যানেজমেন্টটা ইজি হয়ে যায়। তো এভাবেই আপনি এমপ্লয়ীদের কাজটাকে আপনি সহজ করে দেন। এমপ্লয়িরা যেটা পছন্দ করে, যেভাবে করতে পছন্দ করে, সেটার সাথে ম্যাচিং করার ব্যবস্থা যদি করতে পারেন, অন্যদিকে এমপ্লয়িরা যেভাবে মোটিভেটেড হয় সেগুলো যদি কনফার্ম করতে পারেন, তাহলে আপনার ইন্টারনাল জায়গাটুকু ক্লিয়ার হয়ে গেল। এটা হচ্ছে এমপ্লয়ি মার্কেটিং, মানে ইন্টারনাল মার্কেটিং। আমরা শেষের দিকে চলে এসেছি, সেটা হচ্ছে কনজিউমার বিহেভিয়ার ইজ ইন্টারডিসিপ্লিনারি। মানে কনজিউমার বিহেভিয়ার হচ্ছে একটার সাথে আরেকটার সম্পর্কযুক্ত বিষয়, একটা ডিসিপ্লিনের সাথে আরেকটা ডিসিপ্লিনের কানেকশন মিলেই হচ্ছে কনজিউমার বিহেভিয়ার। তো কনজিউমার বিহেভিয়ারের মধ্যে কি কি ডিসিপ্লিন কাজ করে দেখেন। একটা হচ্ছে সাইকোলজি, পিছে চলো যাই, তাই না? সাইকোলজি, মনস্তত্ত্ব। দেখছেন 1 নম্বরেই বলা হচ্ছে কনজিউমার বিহেভিয়ারের আলোচনার মধ্যে বা এই শাস্ত্রের প্রধান বেসটাই হচ্ছে সাইকোলজি, মানুষের মনস্তত্ত্ব। দ্বিতীয় হচ্ছে সোশিওলজি। সোশিওলজি মানে কি? সমাজ। সমাজ বিজ্ঞান। তো জি স্যার। সোশ্যাল সায়েন্স যেটা বলি আমরা, সোশিওলজি। তো এই সমাজ বিজ্ঞানের যে বিষয়গুলো, মানুষের সাথে মানুষের সম্পর্ক, তারপরে কালচারাল ইস্যুগুলো, ব্যক্তির সাথে আহ গোষ্ঠীর সম্পর্ক, এই সমস্ত বিষয়গুলো কনজিউমার বিহেভিয়ার আলোচনা করতে গেলে আপনাকে বুঝতে হবে। 3 নম্বর হচ্ছে অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি মানে কি? এটা উচ্চারণ করতেও অনেকের কষ্ট হয়ে যায়। নিবৃত্তা। আর কেউ? মানে সে অর্থ বলছে তা আরো কঠিন বলছে। অ্যানথ্রোপোলজি মানে কি? তত্ত্বই তো। হ্যাঁ, নৃবিজ্ঞান, নৃবিজ্ঞান বলা হয়। তো অ্যানথ্রোপোলজি বলতে আমরা বুঝছি যে মানুষের বংশ, উৎপত্তি, এই সমস্ত বিষয়গুলোকে বলা হয় অ্যানথ্রোপোলজি। স্যার গান শোনা যায়। রাস্তা থেকে কি ওয়াশিং পাউডারের বিজ্ঞাপন দিচ্ছে? মার্কেটিং আমরা তো পড়াই আর ওরা করে। তো অ্যানথ্রোপোলজি হচ্ছে
নৃবিজ্ঞান মানে মানুষের বংশ, এরপরে হলো গোত্র, এই ঐতিহাসিক মানে সময়ের পরিক্রমায় বংশ পরম্পরায় মানুষের যে উৎপত্তিগত বিদ্যা, এটি হচ্ছে অ্যানথ্রোপোলজি। যেমন জাতিগত ভাবে মালয়েশিয়ায় হচ্ছে 3টা গ্রুপ আছে। একটা হচ্ছে তামিল, একটা হচ্ছে চাইনিজ, আর একটা হচ্ছে মালয়। তো এদের মানে বংশ পরম্পরায় তাদের যে ধারাবাহিকতা, কিভাবে সমাজের সাথে তারা খাপ খেয়ে চলছে এবং কিভাবে পরিবর্তনগুলো হচ্ছে, এই জিনিসটা নৃবিজ্ঞানের আলোচনা। তো আমাদের কনজিউমার বিহেভিয়ারে এই নৃবিজ্ঞানেরও একটা অংশ রয়েছে। আর লাস্ট হচ্ছে কমিউনিকেশন, মানে যোগাযোগ। কনজিউমারদের সাথে যোগাযোগের সম্পর্কটা খুব বেশি, কারণ তাদের কাছে তথ্য আসে, তারা সেই তথ্য অনুযায়ী চিন্তা করে, মানে অ্যানালাইসিস করে, নিজের সাথে ম্যাচ করে, এরপরে সে আবার সিদ্ধান্ত নেয়। কমিউনিকেশনের কারণেই তার চিন্তাগুলো পরিবর্তন হয়। তো কনজিউমার বিহেভিয়ার আর কমিউনিকেশন, এটা আরো একটা ইন্টারডিসিপ্লিনারি ইস্যু। তো এই 4টা মূলত ডিসিপ্লিন মিলেই হলো কনজিউমার বিহেভিয়ার। আবারও বলছি, সাইকোলজি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, আর হলো কমিউনিকেশন। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। ওকে, আমরা সর্বশেষ আলোচনা যেটা করতে যাচ্ছি সেটা হলো কনজিউমার ডিসিশন মেকিং। কনজিউমাররা কিভাবে ডিসিশন নিয়ে থাকে। কনজিউমার ডিসিশন মেকিং, হাউ ডু কনজিউমার্স টেক দেয়ার ডিসিশন। তো আমরা 3টা জিনিস দেখতে পাচ্ছি, ইনপুট, প্রসেস, আউটপুট। যখন আপনারা কম্পিউটার পড়েছিলেন, মনে পড়ে? কম্পিউটার সংক্রান্ত কোনো কোর্স পড়েছিলেন, তখন এভাবে পড়া ছিল না যে কম্পিউটার হলো একটা ইনপুট, একটা হয় প্রসেস, একটা আউটপুট। ইনপুট হচ্ছে কিবোর্ড দিয়ে, মাউস দিয়ে ইনপুট হয়, প্রসেস হচ্ছে আপনার প্রসেসরে হয়, সিপিইউ তে হয়, আর আউটপুট হলো সেটা মনিটরে শো করে অথবা প্রিন্টারে সেটা বের হয়ে আসে, তাই না? জি স্যার। কনজিউমার বিহেভিয়ারটাও, ডিসিশন মেকিংটা অনেকটা এরকম। কনজিউমারের মাথায় কিছু ইনফরমেশন ঢোকে, এই যে বিজ্ঞাপন একটু আগে গান গেল, আপনার সবার কান ওদিকে খাড়া হয়ে গিয়েছিল। তারপরে আমরা শুনলাম যে ওয়াশিং মেশিন, মানে ওয়াশিং পাউডার। তো এভাবেই বিভিন্ন দিক থেকে বিজ্ঞাপন, তারপরে ওয়ার্ড অফ মাউথ, তারপরে সোশ্যাল মিডিয়ার যে ইনফরমেশন, নিউজ পেপারের ইনফরমেশন, আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু বান্ধবের কাছ থেকে শোনা একটা তথ্য, এগুলো আমাদের মাথায় প্রতিনিয়ত ঢুকতে থাকে। ঢোকার পরেই মনে হয় তাই তো, এরকম একটা জিনিস কেনা দরকার। এটাই হচ্ছে ইনপুট। ইনপুট হওয়ার পরেই তার মধ্যে প্রসেস শুরু হয়। তাহলে আমার তো এরকম একটা জিনিস মনে হয় লাগে, তো তাহলে কত টাকা দিয়ে কেনা যায়, মার্কেটে কি কি আছে এরকম, সেগুলো অ্যানালাইসিস চলতে থাকে। তারপরে মেলানো হয় যে আমার মানে সমাজের সাথে এটা খাপ খায় কিনা, আমার ফ্যামিলির যে একটা ট্রেডিশন আছে তার সাথে খাপ খায় কিনা, আমার যে পার্সোনাল একটা রুচি আছে, আমার যেটা নিজস্ব স্টাইল আছে তার সাথে খাপ খায় কিনা, এগুলোর সাথে ব্যাপক মানে অ্যানালাইসিস চলে, ম্যাচিং চলে। এরপরে ফাইনালি সে সিদ্ধান্ত নেয় যে সে কোনটা কিনবে, কোন ধরনের জিনিস কিনবে, কোন ব্র্যান্ডেরটা কিনবে, এবং তখন সে বাজারে গিয়ে সেটা ক্রয় করে। তো এই যে 3টা স্তর কনজিউমার ডিসিশন মেকিং এর, নম্বর 1 হচ্ছে ইনপুট, নম্বর 2 হচ্ছে প্রসেস, এবং নম্বর 3 হচ্ছে আউটপুট। ক্লিয়ার? স্যার আউটপুট একটু বলেন। আউটপুটটা হচ্ছে দেখেন, পারচেজ। পারচেজ করে, তারপরে বাসায় নিয়ে যায় এবং চিন্তা করতে থাকে যে ঠকলাম না জিতলাম। যদি ঠকে যায় তাহলে না, নেক্সটে কিনতে গেলে আর এরকম করা যাবে না, অন্যভাবে আমরা চিন্তা করব, বা এই দাম না, আবার এইভাবে বলবো, এভাবে বার্গেনিং করব। আর যদি জিতে যায় তাহলে তো সন্তুষ্ট, ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়, একটা ছবি তুলে পোস্ট করে, সবাই জিজ্ঞেস করে কত টাকা দিয়ে কিনছো, কোত্থেকে কিনলা, মনের মধ্যে একটা তৃপ্তিবোধ কাজ করে, যাক কিনে মনে হয় জিতেছি, সবার চোখে পড়ছে। ওকে, আমরা একটু কাছ থেকে দেখি ইনপুটটা কি জিনিস। ইনপুট হচ্ছে দ্য মার্কেটিং মিক্স, প্রোডাক্ট, প্রমোশন, প্রাইস, ডিস্ট্রিবিউশন। আমরা সেই যে মার্কেটিং মিক্স পড়েছিলাম শুরুতে, মনে পড়ে?
শুরুতে মার্কেটিং মিক্স পড়েছিলাম, মনে পড়ে কারো? জি স্যার, 4 কি? তো সেটাই আমাদের, এই দেখেন প্রথম বক্সে লেখা আছে মার্কেটিং মিক্স: প্রোডাক্ট, প্রমোশন, প্রাইস, Motion price ডিস্ট্রিবিউশন। distribution. তো কনজিউমারের সামনে যখন একটা প্রোডাক্ট আসে, আপনি হাঁটছেন, হঠাৎ করে থেমে যান। বিশেষ করে আপনারা মার্কেটে ঢুকলেই তো ডানে বামে তাকাতে থাকেন। তো ডান পাশে এক লোক এক ঘড়ি নিয়ে বসে আছে, আপনি হঠাৎ হাঁটাটা স্টপ করে একটু উকি দিলেন, প্রোডাক্টটা দেখি আপনার মনে হলো একটু দেখি। তো প্রোডাক্টটা আপনার মধ্যে ইনপুট হলো। প্রমোশন, 50% অফ, একটা কিনলে একটা ফ্রি, দুইটা কিনলে দুইটার দামে তিনটা পাওয়া যায়, এই জাতীয় অফার শুনলেই আপনার কান খাড়া হয়ে যায়, চোখ সেখানে স্থির হয়। তো এই প্রমোশনাল জিনিসগুলো মাথায় ঢুকে পড়ে। প্রাইস, দাম ইটসেলফ, দামটা অনেক সময় কাস্টমারের জন্য একটা আকর্ষণীয় বিষয় হয়, সেটাও তার মধ্যে ইনপুট হয়, যে মাত্র 3 টাকা, অথবা যা কিনবেন 100 টাকা। যে কোনো ভাবেই দাম জিনিসটা কাস্টমারের জন্য অনেক সময় একটা ইনপুট হিসেবে কাজ করে। আর হলো ডিস্ট্রিবিউশন, অর্থাৎ হাতের কাছে কিভাবে আসবে। এতদিন ছিল আমেরিকায়, এখন শুনি বাংলাদেশেও নাকি এসছে, তাই নাকি? এরকম একটা জিনিস বাংলাদেশে এসছে। তো অথবা আপনি ঘরে বসে অর্ডার করলেই চলে আসবে 3 দিনের মাথায়, 7 দিনের মাথায়। এই যে পাওয়ার সুবিধাটুকু, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। এগুলো কাস্টমারের মাথায় ইনপুট হতে থাকে, এবং আপনি নিশ্চিত থাকেন কিছুদিনের মধ্যেই, এই যে অনলাইন ক্লাস সিস্টেম চালু হয়েছে, কিছুদিনের মধ্যেই আপনি পৃথিবীর সেরা সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার পেয়ে যাবেন, ফ্যাসিলিটি পেয়ে যাবেন, যে ন্যূনতম এই যোগ্যতা থাকলে আপনি অনলাইনে কোর্স করতে পারবেন, বা অনলাইনে আপনি দিতে পারবেন, মাস্টার্স করতে পারবেন। তো সেটা তো ডিস্ট্রিবিউশনের কারণেই, তাদের সিস্টেম থাকবে, অ্যাপস থাকবে। এই হচ্ছে ইনপুট, এভাবেই কাস্টমারের মাথায় ইনপুট ঢোকে। আর কিভাবে ঢোকে? আমরা ডান পাশে দেখতে পাচ্ছি সোশিও কালচারাল ইনফ্লুয়েন্সেস, মানে আপনি যে সমাজে বাস করেন সেই সমাজের, সেই সংস্কৃতির অনেকগুলো বিষয় আপনার মধ্যে কাজ করবে। যেমন রেফারেন্স গ্রুপস, অর্থাৎ আপনি যাদের কে গুরু মানেন, তাই না, যাদেরকে আপনি ফলো করেন, তাদের পোশাকের ডিজাইন, তারপরে হচ্ছে তাদের যে প্রোডাক্টের ব্যবহার, সেগুলো কিন্তু আপনাকে সবসময় নতুন ভাবে একটু উদ্বুদ্ধ করে, যে নতুন একটা বোরকা দেখেছি, নতুন একটা হিজাব দেখেছি। এরপরে ফ্যামিলি, আপনি যে ফ্যামিলিতে বিলং করেন সেই ফ্যামিলির অন্যান্যদের সবার আছে, তো আপনার অটোমেটিক্যালি সেটার একটা প্রয়োজন হয়ে যায়। সোশ্যাল ক্লাস, আপনি এখন যেই সোশ্যাল ক্লাসে বসবাস করেন সেই ক্লাসের জন্য মিনিমাম এই জিনিসটা লাগে। মিনিমাম ঘরে একটা স্টিল আলমিরা লাগে, একটা ফ্রিজ লাগে, একটা টেলিভিশন লাগে। এই যে সোশ্যাল ক্লাস আপনার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যে অমুক প্রোডাক্টটা না হলেই হয় না। আপনি একটা বিয়েতে যাবেন, ন্যূনতম এরকম একটা মানে পোশাক, অথবা এরকম একটা জুতা, অথবা ব্যান্ড, সামথিং, এটা ছাড়া তো আসলে আমার পক্ষে যাওয়া সম্ভবই না। এই যে সোশ্যাল ক্লাস আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। কালচার এন্ড সাব কালচার, আপনি যে কালচারে বসবাস করেন সেই কালচার অনেক সময় আপনার মধ্যে কিছু নিড ক্রিয়েট করে, যে এই কালচার তোমার কাছে এটা ডিজার্ভ করে। আর সাব কালচার কিছু বিষয় থাকে, যেমন উপজাতীয়রা তাদের নিজস্ব কিছু সাব কালচার, এগুলো তাদের মধ্যে একটা প্রয়োজন তৈরি করে দেয়। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? সোশিও কালচারাল ইনফ্লুয়েন্সেস। জি স্যার। আচ্ছা, কোনো পয়েন্টে অস্পষ্টতা থাকলে জিজ্ঞেস করবেন। তৃতীয় বক্সটা দেখেন নিচের বাম পাশে, কমিউনিকেশন সোর্সেস। জি স্যার। কমিউনিকেশন সোর্স মানে কমিউনিকেশনের যে বিভিন্ন, অর্থাৎ মিডিয়া গুলো আমাদেরকে যেমন নক করে, তার মধ্যে রয়েছে অ্যাডভার্টাইজিং, বাজ এজেন্টস, কাস্টমাইজড মেসেজেস, সোশ্যাল মিডিয়া, ওন্ড অর পেইড ফর। তো কমিউনিকেশন সোর্সের মধ্যে যেমন বিজ্ঞাপন আপনাকে ঘরে থাকতে দেয় না। বাজ এজেন্টস, বিষয়টা আমি ক্লিয়ার না। সম্ভবত যে হঠাৎ করে সমাজে নতুন নতুন জিনিসগুলো আসে, বাজ মানে এখানে একটু ঝাঁকুনি দেওয়া আর কি অর্থটা। তো এরপরে তো কাস্টমাইজড মেসেজেস, কাস্টমাইজড মেসেজ আপনাদেরকে বোধহয় আগেও বলেছিলাম,
যে কাস্টমার ঠিক যেভাবে চিন্তা করে তাকে সেই অনুযায়ী যে বিজ্ঞাপনগুলো তার সামনে দেওয়া হয়, মেসেজ দেওয়া হয়। যেমন আগেই বলেছি যে আপনার মোবাইলে যে মেসেজটা আসে বা আপনি ফেসবুক খুললেই যে ধরনের পোস্টগুলো আপনার চোখের সামনে আসে, ঠিক আপনার ঘরের আপনার ভাইয়ের ফেসবুকে সেভাবে আসে না, আপনার বাবার ফেসবুকে সেইটা আসে না। তার মানে আপনার মতো করে আপনি যেটা খুঁজছেন, যেটা ক্লিক করছেন, সেই জাতীয় কাস্টমাইজড মেসেজ আপনার কাছে আসতে পারে। তো সেটাও আপনাকে তাড়িত করে। চোখের সামনে যদি বারবার শুধু হিজাব আসতেই থাকে, হিজাব আসতেই থাকে, তখন মনেই হয় যে অমুক হিজাবটা কেনা দরকার। তো সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তো আপনার কাছে বিভিন্ন তথ্য আসে যে এখন কি চলছে, আমার কি কেনা দরকার ইত্যাদি। আর ওন্ড অর পেইড ফর, তো আপনি যদি কোনো কিছুর মালিক হন বা কিছু কিছু ওন মিডিয়ার পেইড মিডিয়ার বিষয় আছে, তো এটাও বোধহয় আরেকটা মানে মিডিয়ার বিষয় যেখান থেকে আপনার কাছে তথ্য আসে যে আপনার এরকম জিনিস কিনতে পারেন, আপনার সাথে খুব বেশি যায়। এই হচ্ছে কমিউনিকেশন সোর্সেস। ক্লিয়ার? জি স্যার। আর ইনপুটের সর্বশেষ পয়েন্ট হচ্ছে কমিউনিকেশন সোর্সেস। সোর্স গুলো কি কি? এখানে আমরা দেখতে পাচ্ছি কমিউনিকেশন সোর্সের কিছু ভিন্ন বিষয় বা ওই আগের গুলোরই হয়তো মানে পরবর্তী অংশ এখানে দেওয়া আছে। যেমন ওয়ার্ড অফ মাউথ, অর্থাৎ মুখে মুখে ছড়িয়ে পড়া। তো আপনি এর ওর মুখ থেকে শুধু শুনতে পাচ্ছেন অমুক জিনিসটা খুব ভালো, দারুণ চলে, এই যে মুখে মুখে কথা এসে পড়া, সেটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ। অ্যাডভাইস এন্ড রিকমেন্ডেশন, অনেক সময় অ্যাডভাইস এবং রিকমেন্ডেশন আসতে থাকে। যেমন আপনি দোকানে গেলেই সবাই বলে এসএসডি লাগাইছেন আপনার ইসে ল্যাপটপে, ল্যাপটপ সারাতে গেলাম, বললো যে এসএসডি লাগিয়েছেন। তো আমার পাশে আরো 4-5 জন আসলো, প্রত্যেককেই সে বলতেছে এসএসডি লাগিয়েছেন। তো এখন কেউ যদি আমাকে বলে যে ল্যাপটপটা বেশ স্লো হয়ে গেছে, আমি তখন তাকে বলি এসএসডি লাগান, ল্যাপটপ ফাস্ট হয়ে যাবে। এবং আমার এই ল্যাপটপটার বয়স প্রায় 5 বছরের বেশি, স্লো হয়ে যাচ্ছিল। আমি খুব হতাশায় ছিলাম যে এটা বোধহয় শেষ পর্যন্ত পাল্টাতেই হবে, আবার কতগুলো টাকা খরচ। তা আমি যখন 2000 টাকা খরচ করে একটা এসএসডি লাগালাম, 2 না 2500 টাকা খরচ করে, এখন ল্যাপটপটা অসাধারণ ফাস্ট, মানে ধর তক্তা মার পেরে এরকম অবস্থা, ক্লিক করলেই চলে আসতেছে। তো এই যে আমাকে সবাই রিকমেন্ডেশন করেছে, ফলশ্রুতিতে আমি কিন্তু এটা লাগাতে উদ্বুদ্ধ হয়েছি। এরকম অ্যাডভাইস এন্ড রিকমেন্ডেশন গুলো অনেক সময় একটা প্রোডাক্টের প্রতি ডিমান্ড তৈরি করে। এখন আমার কথা শুনে আপনারাও সম্ভবত এসএসডি লাগানো শুরু করবেন কেউ কেউ। আসলেই 5-7 বছর আগের ল্যাপটপ এখন অসাধারণ চালু হয়ে যায় আপনি 2-2500 টাকা খরচ করে যদি একটা এসএসডি লাগান। এই তো। আর সোশ্যাল মিডিয়া সেলফ জেনারেটেড। সেলফ জেনারেটেড মানে হচ্ছে আপনার অনেক সময় আহ নিজে থেকেই যদি আপনার ভেতরে কোনো বিষয় তৈরি হয়, সেই বিষয়গুলো। তো ওকে, আমরা ইনপুট পাচ্ছি যে কত দিক থেকে মানুষের মাথায়, কনজিউমারদের মাথায় ইনপুট ঢোকে, তথ্য ঢোকে, ইনফরমেশন গুলো ইনপুট হিসেবে কাজ করে। এরপরে আমরা এখন একটু দেখি যে প্রসেস যখনই মানুষের মাথায় ঢোকে তখন তো বসে থাকে না, কাজ করতে থাকে মাথায়। কিভাবে কাজ করে? কনজিউমাররা নিড রিকগনিশন করে যে আসলে এটা আহ, আমার লাগবে মনে হচ্ছে। সে তার নিজের ভেতরে খুঁজে পায় যে আমি তো এতদিন ধরে এরকম একটা সমাধানই খুঁজছিলাম, এরকম একটা জিনিসই সম্ভবত আমি খুঁজছিলাম, বা এরকম একটা সমস্যা আমি ফেস করছি। এতদিন তার কাছে সমস্যা মনে হয় না, কিন্তু ওই ইনপুট গুলো দেখার পরেই, শোনার পরে স্যার তার আপনার কথা কেটে কেটে আসে। আপনার মধ্যে একটা মানে অনুভূতি কাজ করবে যে আমার তো একটা জিনিস নাই, আমার তো একটা সমস্যা, সবার আছে আমার নাই। এই নিড রিকগনিশন, আপনার একটা প্রয়োজন আপনি খুঁজে পেলেন যে এই প্রয়োজনটা পূরণ করা দরকার। তারপরে টাইপস অফ ডিসিশন, এরপরে ডিসিশনের বিষয় চলে আসে যে এই প্রয়োজনটা আমি কিভাবে পূরণ করব, তো কোন জাতীয় জিনিস দিয়ে পূরণ করা যেতে পারে। তারপর সে সার্চ করে, প্রি পারচেজ ইনফরমেশন সার্চ, গুগলে সার্চ দেয়, আশপাশের একে ওকে জিজ্ঞেস করে, ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করে,
তো এই সার্চিং এর পরে ইভ্যালুয়েশন অফ পারচেজ অল্টারনেটিভ, এরপরে সম্ভাব্য সলিউশন যে 4-5টা আছে সেগুলো নিয়ে সে বসে, কোনটায় আমার কি সুবিধা কি অসুবিধা, কোনটার খরচ কেমন, কোনটার লংজিবিলিটি কেমন। তো এভাবে সে ইভ্যালুয়েশন করে। তারপরে হচ্ছে লার্নিং, এখানে তার মধ্যে কাজ করে আগে থেকেই সে যা জানে, তার কাছে আগে থেকে যে তথ্য আছে সেগুলো সে এখানে কাজে লাগায়, যেমন অতীত এক্সপেরিয়েন্স আর হচ্ছে তার যে নলেজ, এগুলোকে সে এখানে অ্যাপ্লাই করে। যে আমার অতীত এক্সপেরিয়েন্স বলছে এখানে প্লাস্টিকের জিনিস খাটবে না খুব একটা, অতীত এক্সপেরিয়েন্স বলছে যে অমুক দূরের জিনিস দিয়ে এখানে আসলে কাজ করবে না, তাতে সমস্যা আরো বাড়বে। এইভাবে অতীত এক্সপেরিয়েন্স এবং নলেজ এগুলো আপনার এই প্রসেসে ভূমিকা রাখে, ফিল্টার হিসেবে কাজ করে। আর উপরে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে সাইকোলজিক্যাল ইনফ্লুয়েন্সেস, আপনার মনস্তাত্ত্বিক কিছু বিষয় এখানে ভূমিকা রাখে, যেমন নিড অ্যান্ড মোটিভেশন, আপনি কার দ্বারা মোটিভেটেড হচ্ছেন, কোন জিনিস আপনাকে মোটিভেট করে, সেগুলো আপনার সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে। পার্সোনালিটি ট্রেটস, প্রত্যেকের একটা পার্সোনালিটি আছে, দেখবেন আপনার ফ্রেন্ড সার্কেলের প্রত্যেকের পোশাক আশাক প্রত্যেকের এক ধরনটা এক। দেখবেন যে শক্তি মাহবুবের গত 3 বছরের পোশাকের স্টাইলটা একরকম ছিল, আবার আইরিনের পোশাকের স্টাইলটা একরকম, অথবা সোহেলের ওই কাপড় চোপড় পোশাক, এগুলো দেখবেন যে সে এর মধ্যে বহু পোশাক পরিবর্তন করেছে, বাট প্রত্যেকটারই আহ, একটা মিল আছে একটার সাথে আরেকটার। এগুলো হলো তার পার্সোনালিটির প্রকাশ। তারপরে হচ্ছে, অথবা আপনার টিচারদেরকে দেখবেন, যেই টিচার আপনি গত 3 বছর ধরে দেখছেন, সে টিচার অনেকগুলো কাপড় চোপড় পরেছে, বাট তার একটা সিগনেচার মার্কস আছে, উনি সবসময় এই স্টাইলের জিনিস পরেন। And এটা তার পার্সোনালিটির সাথে, মানে তিনি ফিল করেন যে তার সাথে এটা যায়। এভাবেই প্রত্যেকের একটা নিজস্ব পার্সোনালিটি থাকে, সেটাও ডিসিশন মেকিং এ ভূমিকা রাখে। পারসেপশন, পারসেপশন হচ্ছে আহ উপলব্ধি, প্রত্যেকে নিজের মতো করে বোঝে, দুনিয়াটাকে এক একজন এক এক ভাবে বোঝে। তো প্রত্যেকের নিজস্ব স্টাইল আছে উপলব্ধির, একই ইনফরমেশন সে একভাবে নেয় ও আরেকজন অন্যভাবে নেয়। তো যিনি ডিসিশন নেবেন কাস্টমার, তিনি কিন্তু তার পারসেপশনটাকে এখানে অ্যাপ্লাই করবেন। আর সর্বশেষ হচ্ছে অ্যাটিটিউডস, অ্যাটিটিউড মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি। তো দৃষ্টিভঙ্গিটা এখানে আহ, মানে ডিসিশন মেকিং এ কাজে লাগবে। যেমন আমি যদি আমার কথা বলি, অনেকে আমাকে বলেছিল যে আপনি এত দূর থেকে ভার্সিটি আসেন, মোটরসাইকেল নিয়ে নিতে পারেন। কিন্তু মোটরসাইকেলের প্রতি আমার দৃষ্টিভঙ্গিটা সবসময় নেগেটিভ, কারণ আমি ছোটবেলা মোটরসাইকেল থেকে একবার একজনের পিছন থেকে পড়ে গেছিলাম। উনি মোটরসাইকেল নিয়ে খালে পড়েছেন আর পড়ার আগে আমাকে রাস্তায় ফেলে গেছেন। তো এর ছাড়াও মনে করেন যে মোটরসাইকেলে চড়েছি, আশপাশে দু একটা এসে ঘষা লেগেছে, এমন হয়েছে। তো ওই সময় থেকেই কেন যেন এর প্রতি একটা ভীতি, এরপরে পত্রপত্রিকায় যে পড়ি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট খুব মারাত্মক। আর একটা জিনিস চালানো, আমি যেহেতু গাড়ি চালানোর অভ্যাস আছে, মাঝে মাঝে চালাই, তো একটা মানে যানবাহন চালানোর ক্ষেত্রে এই যে মগজটা খুব বেশি কাজ করে, আর ঢাকা শহরের রাস্তা তো সেরকম। আলটিমেটলি এই মানে একটা টেনশন নিয়ে কাজ করতে হয়, তার চেয়ে বাসে বসে থেকে গরমের মধ্যে হলেও একটু মানে বসে থাকা, মাঝে মধ্যে বইটি পড়া যায়। তো আমার কাছে মনে হয় যেন যে বাসে চড়াই আরাম, যেখানে জ্যাম হয় সেখানে নেমে হেঁটে যাওয়া যায়। এই যে আমার অ্যাটিটিউড হচ্ছে একরকম, ঠিক আমার আরেকজন কলিগের অ্যাটিটিউডটা হচ্ছে যে মোটরসাইকেলের কারণে আমার প্রতিটা দিন কয়েক ঘন্টা সময় বেঁচে যাচ্ছে, আমার লাইফটা অনেক ইজি হয়ে গেছে। তো আপনার কনজিউমারের ডিসিশন মেকিং এ এই অ্যাটিটিউডটাও ভূমিকা রাখে। কোনো কোশ্চেন প্রসেসে? না স্যার। সর্বশেষ হচ্ছে আউটপুট। আউটপুট দেখেন, ফাইনালি কনজিউমার প্রসেস থেকে একটা সিদ্ধান্তে চলে আসে যে ওকে আমি তাহলে এই জিনিসটা কিনতে যাচ্ছি বা কিনবো। তো সে সেটা পারচেজ করে, পারচেজ করার পরে পোস্ট পারচেজ ইভ্যালুয়েশন, পারচেজ করার পরে উল্টে পাল্টে দেখে, নেড়ে চেড়ে দেখে, ডানে বামে বিভিন্ন জনকে দেখায়, ভাই কিনলাম তো এরকম একটা জিনিস, কেমন হয়েছে বলেন তো। আপনারা নিশ্চয়ই এরকম করেন না? জি স্যার করি। করেন আপনারা, আচ্ছা। তো আমরা এরকম দেখাই কেমন হয়েছে, একটু অন্যের প্রশংসা পাওয়ার চেষ্টা করি, অথবা অন্যের
থেকে আশ্বাস পাওয়ার চেষ্টা করি যে না ভালোই তো হয়েছে, চলবে, অসুবিধা নেই, সমস্যা নেই, আপনার মানে ঠকেন নাই, এরকম একটা আশ্বাস পেলে রাতে ঘুমটা ভালো হয়। তো এই পোস্ট পারচেজ ইভ্যালুয়েশন চলে। আর এরপরেই যদি পোস্ট পারচেজ ইভ্যালুয়েশন পজিটিভ হয় তখন রিপারচেজ হয়, আর যদি নেগেটিভ হয় তখন নো রিপারচেজ, আর ওই জিনিস কিনতে যায় না, যে না ভাই এই জিনিস আর কেনা যাবে না, একবার ভালো ঠকাঠকি। তো এই হলো, ডান পাশে দেখেন নো রিপারচেজ আর বাম পাশে হচ্ছে রিপারচেজ, হ্যাঁ সে আবার কিনবে। আর সবার নিচে হচ্ছে ট্রাস্ট এন্ড লয়্যালটি। যদি আপনি পুনরায় ওদের সাথে কিনেন, ওদের কাছে যান, তখন আপনার ওদের প্রতি একটা ট্রাস্ট চলে আসে, লয়্যালটি চলে আসে। ওই মার্কেটে ঢুকলে ওই জাতীয় আরো দোকানের থাকলেও আপনার কেন যেন ওই দোকানটা আপনাকে টানে, যে না ওদের ওখান থেকে তো আগে দুবার নিয়েছি, খারাপ না তো, আর আমাকে দেখলে নিশ্চয়ই ওরা মনে করবে যে যেহেতু একবার মানে আমাদের পুরাতন লোক, সেই হিসেবে আমার একটা ভালো জিনিসই দিবে বলে আমার মনে হয়। এরকম একটা আস্থা তৈরি হয়ে যায় আর কি। এই হচ্ছে মোটামুটি আউটপুট। তো স্যার নো পারচেজ। না, নিচেরটার কথা বলছি, ট্রাস্ট এন্ড লয়্যালটি। স্যার নো পারচেজ বলছেন। ও আচ্ছা, নো পারচেজ হচ্ছে মনে করেন যে প্রসেস, তাকে আগের যে আমরা প্রসেস লেভেলটা আলোচনা করলাম, সেই প্রসেস লেভেলে যদি সব কিছু মিলে দিলে এমন হয় যে না কেনা যাবে না, থাক কিনবো না, আমার নলেজ এক্সপেরিয়েন্স, আমার সাইকোলজিক্যাল ইনফ্লুয়েন্স, এই সব কিছু অ্যানালাইসিস করে টোরে মনে হয় যে না এরকম জিনিস ঠিক আছে, কিনলে খারাপ হয় না, আবার না কিনলেও অসুবিধা নেই, চালানো যাবে, বা এবার আর এর পেছনে খামোখা টাকাগুলো খরচ না করি, এমনি করোনাকালীন পকেটের অবস্থা ভালো না। তা আপনি দেখলেন, শুনলেন, অ্যানালাইসিস করলেন, ফাইনালি বাদ দিলেন, এটা হচ্ছে নো পারচেজ। এটা একটা আউটপুট। পারচেজও একটা আউটপুট, নো পারচেজও একটা আউটপুট। ক্লিয়ার? জি স্যার। বাম পাশে হচ্ছে পারচেজ। যদি পারচেজ করেন তাহলে আস্তে আস্তে নিচে নামবে, নিচে নামবে, ডানে যাবে। যদি নো পারচেজ করেন তাহলে আপনার আউটপুট হচ্ছে যে তিনি কিনেন নাই, এই কাস্টমার অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছেন তিনি কিনবেন না, শেষ। বোঝা গেল? জি স্যার। ওকে, তাহলে আমাদের এরই মাধ্যমে চ্যাপ্টার 1 শেষ। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন অন চ্যাপ্টার 1 ইউ মে আস্ক। কোনো কোশ্চেন কারো? আমরা আজকে কি কি পড়লাম একটু দেখে নিই। আমরা আজকে পড়েছি কনজিউমার মেজার্স স্যার অফ কাস্টমার অ্যানথ্রোপোলজিটা। রিটেনশন। মেজার্স অফ কাস্টমার রিটেনশন পড়েছি। সেখানে আমরা পড়েছি যে কাস্টমার মেজার্স করার 3টা পয়েন্ট আছে, মানে 3টা উপায় আছে। একটা হলো কাস্টমার ভ্যালুয়েশন, একটা হচ্ছে কাস্টমার রিটেনশন রেট, আর একটা হচ্ছে ডিফেকশন অ্যানালাইসিস, অ্যানালাইজিং ডিফেকশন। তারপরে আমরা পড়েছি ইন্টারনাল মার্কেটিং, অর্থাৎ এমপ্লয়ীদের মধ্যে আগে মার্কেটিং করার বিষয়টি। এরপরে আমরা পড়েছি কনজিউমার বিহেভিয়ার ইজ ইন্টারডিসিপ্লিনারি, অর্থাৎ কনজিউমার বিহেভিয়ারের সাথে কোন কোন ডিসিপ্লিন, জ্ঞানের কোন কোন শাখা জড়িত সেগুলো। সেখানে আমরা বলেছি 4টা শাখা, একটা হচ্ছে সাইকোলজি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, আর হলো কমিউনিকেশন। জি, আফরোজা বোধহয় অ্যানথ্রোপোলজি কি আপনি জিজ্ঞেস করছেন, না এটা পড়েছি সেটা বলেছেন? জি স্যার জিজ্ঞেস। আচ্ছা, অ্যানথ্রোপোলজির সংজ্ঞায় বলা হয় স্যার অ্যানথ্রোপোলজির সাথে কনজিউমার বিহেভিয়ারের কি সম্পর্ক? সম্পর্কটা কোথায়। Anthropology is the study of what makes us human. Anthropologists take a broad approach to understanding the many different aspects of the human experiences, which we call holism. মানে একজন ব্যক্তি মানুষ কিভাবে হলো, এটা হলো অ্যানথ্রোপোলজির আলোচ্য বিষয়। উইকিপিডিয়াতে অ্যানথ্রোপোলজি সম্পর্কে বলা হয়েছে যে it is the scientific study of humanity concerned with human behavior, human biology, cultures, societies in both the present and past. বুঝতে পারলেন যে কেন অ্যানথ্রোপোলজির সাথে কনজিউমার বিহেভিয়ারের সম্পর্ক? মানুষের গঠন,
মানুষের গঠন, মানুষের আচরণ, মানুষের মানে বায়োলজি অর্থাৎ শারীরিক যে অবস্থাটা, তারপরে শারীরিক অবস্থার সাথে কনজিউমার বিহেভিয়ার সম্পর্কযুক্ত না। মানুষ শৈশবে থাকে হচ্ছে দুর্বল, তো তখন তার একটা সাপোর্ট লাগে, প্রোডাক্ট লাগে। তখন তার হাঁটার জন্য প্রোডাক্ট লাগে, তার মানে ইসের সাথে, সমাজের সাথে পরিচিত হওয়ার জন্য নলেজ লাগে। সেই নলেজ এর জন্য যে মানে বইপত্রগুলো লাগে। তারপরে কালচার এন্ড সোসাইটি, মানুষের কালচার এবং সোসাইটি আলোচনা করে অ্যানথ্রোপোলজি। তো মানুষ কালচার দ্বারা তো খুব বেশি মোটিভেটেড হয় বা ডিরেক্টেড হয় যে সে কি কিনবে কি কিনবে না, কি ইউজ করবে কি বা মানে অ্যাভয়েড করবে। তারপরে তার ইতিহাস, ঐতিহাসিক ভাবে তার যে একটা কন্টিনিউইটি, যে গত 100 বছর ধরে এই এলাকার মানুষ কি ব্যবহার করছে আর কি ব্যবহার করে না, এই সমস্ত বিষয় যেহেতু অ্যানথ্রোপোলজি নিয়ে কাজ করে, তো আমাদের কনজিউমারের ডিসিশন মেকিং এ তো এগুলোর একটা ভালো সম্পর্ক আছে। এখন মনে জি হচ্ছে কিনা? স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা অ্যানথ্রোপোলজি ক্লিয়ার হলাম। জি স্যার। তো এইটা আমরা পড়েছি যে কনজিউমার বিহেভিয়ার ইজ ইন্টারডিসিপ্লিনারি, এবং সর্বশেষ আমরা পড়েছি কনজিউমার ডিসিশন মেকিং কিভাবে করে, পর্যায়গুলো, ইনপুট, প্রসেস, আউটপুট। ইনপুটে আছে হচ্ছে আপনার আমরা 4টা এখানে বক্স দেখলাম। ইনপুট, প্রসেস অর্থাৎ সে যখন কোনো ইনফরমেশন পায় সেটাকে কিভাবে তার মাথায় সে কাজ করে, কি দ্বারা সে মানে অ্যানালিসিস করে। অ্যানালিসিসের পরে ডিসিশন আসে হচ্ছে 4টা, মানে 2টো ডিসিশন আসে, একটা হচ্ছে পারচেজ ডিসিশন আর একটা হচ্ছে নো পারচেজ ডিসিশন। হয় সে কেনে অথবা কেনার থেকে বিরত থাকে। যদি কেনে তাহলে কি হয়, তাহলে সে সেটা মূল্যায়ন করে, সে আবার ফার্দার কিনবে কিনা সে চিন্তা করে। তারপরে যদি ফার্দার কেনে তখন তার একটা নতুন কোম্পানির সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়। এভাবেই হচ্ছে মানুষ তাদের কনজিউমার হিসেবে আচরণগুলো করে থাকে, সিদ্ধান্ত নেওয়ার আগে, অ্যানালাইসিসের পর্যায়ে এবং ফাইনালি সিদ্ধান্ত নেওয়ার পরে। আর কোনো প্রশ্ন প্লিজ? স্যার আমার একটা কথা। স্যার একটা কোশ্চেন ছিল।